আসসালামু আলাইকুম। ফাল্গুনি স্টাইল থেকে আমি ফাল্গুনি। সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ব্লগ ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নর্মালি তো আমার রেসিপি ভিডিওগুলোই বেশিরভাগই আপলোড করা হয়, ব্লগ ভিডিও ওভাবে আসলে দেয়া হয় না। আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি। এটি হচ্ছে আমার সেকেন্ড ব্লগ। আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে। প্রথমেই আমরা মা মেয়েদেরকে দেখতে পাচ্ছেন, আমরা আসলে ওয়েট করছিলাম ট্রেন স্টেশনে, যাচ্ছি বড় মেয়ের স্কুলে। বেসিক্যালি আজকে মেয়ের স্কুলের ছিল পিটিএ, যেখানে কিনা প্রতিটা প্যারেন্টসকে অ্যাটেন্ড থাকতে হয়, মা অথবা বাবা যে কোনো একজনকেই অ্যাটেন্ড থাকলে হয়। তো স্কুলে পৌঁছে গিয়েছিলাম যথাসময়ে। ক্লাসে আমরা গার্ডিয়ানরা সবাই পিছনে ওয়েট করছিলাম এবং সামনে টিচার বাচ্চাদেরকে কিছু টপিক রিলেটেড দিয়েছিল লিখতে, যেটাতে কিনা সব বাচ্চারাই লিখছিল। এই মিটিংসটা আসলে করা হয় যে বাচ্চাদের কী কী অ্যাক্টিভিটিস, জেস্টার, কী পড়াশোনা তাদের কিভাবে শেখানো হচ্ছে বা তারা কতটুকু সেটা এনজয় করে নিচ্ছে, সেটাই যেটা কিনা বাবা মা ক্লাসের পাশে দাঁড়িয়ে অবজার্ভ করে থাকেন। আর এই যে ড্রয়িংগুলি দেখতে পাচ্ছেন, এগুলি সবগুলোই হচ্ছে ক্লাসের বাচ্চাদের করা, যেগুলিতে কিনা তাদের নাম লিখে ওয়ালে টাঙিয়ে রেখেছে। জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। বাচ্চারাও এতে অনেক বেশি ইন্সপায়ার্ড হয় এবং আনন্দ অনুভব করে। পিটিএ শেষ করে বাসায় চলে আসলাম। মেয়েকে একসাথে স্কুল থেকে নিয়েই তারপরে বাসায় আসলাম। আসার পরে ওকে গোসল করে একটু রেডি করে দিচ্ছিলাম। তো আমাকে বলছিলাম, মাম্মা তুমি আমাকে ভিডিওতে উঠাবে না, তো সেই জন্য ফেসটা আসলে ওভাবে উঠাইনি, যেহেতু ওকে আমি সব কিছু রেডি করে দিচ্ছিলাম। ও একটু আনইজি ফিল করছিল। আর ও বসে গিয়েছে ওর বই খাতা নিয়ে। নতুন নতুন বই পেলে আমরাও ছোটোবেলায় সেটা নিয়ে খুব বেশি এক্সাইটেড থাকতাম, ওর ক্ষেত্রেও সেটাই আমি দেখছিলাম। আর আমার মেয়েকে দেখে আমার ছোটোবেলার কথাটাও মনে পড়ে গেল। নতুন বইয়ের যে একটা ফ্লেভার থাকতো সেটা আসলে অনেক বেশি ভালো লাগতো। বড় মেয়ে বই দেখছিল আর ছোটোজনকে কোলে নিয়ে বসে তাকেও একসাথে বসে ছবিগুলি দেখছিল। দুজন মিলে খুব আনন্দ করছিল মাশাল্লাহ। আমি ওদেরকে দেখে খুব বেশি এনজয় করছিলাম। আর কি হাসি দিচ্ছিল, সে ছবি দেখছে, মনে হচ্ছে যেমন সে সব কিছুই বুঝতে পারছে, ছোট মেয়ে মাশাল্লাহ। তো এইদিকে ও বই খাতাগুলি দেখছিল, কোলে ছিল ছোট মেয়ে, আমি আবার একদিক থেকে ওকে খাইয়েও দিচ্ছিলাম। এখনও অতটা বড় হয়ে যায়নি, সব কিছু নিজে করতে পারে, তারপর মাঝে মধ্যে আমি ওকে একটু হেল্প করি, আজকে গোসল করিয়ে দিলাম বা অনেক সময় 2 দিন 1 দিন পর পর একটু খাইয়ে দিলাম। এতে অনেক বেশি আনন্দ পায়। আমার কাছেও ব্যাপারটা খুব বেশি এনজয়েবল মনে হয়। অনেকেরই ধারণা থাকে যে আসলে আমরা মেয়েরা বাসায় কী কাজ করে থাকি, সারাদিন তো আমাদের রান্না বাড়া, বাচ্চা দেখাশোনা করা ছাড়া কোনো কাজই নেই। কিন্তু এই কাজগুলি যে কতটা ধৈর্য সহকারে আমাদের করতে হয়, যারা দেখেননি তারা কাইন্ডলি একটু দেখে নেবেন, তাহলে আপনাদের কথাবার্তাগুলো কিছুটা হলেও চেঞ্জ হবে। মেয়েদেরকে খাইয়ে দাইয়ে ওদেরকে রুমে পাঠিয়ে দিয়েছি, ওরা খেলা করছিল। তো এদিকে আমি কিচেনে চলে আসলাম যথারীতি আমার যে কাজগুলি সেগুলি করার জন্য। আজকে আমার একটু এক্সট্রা কাজ পড়ে গিয়েছিল, যেহেতু আমাকে কিছু মশলা বানাতে হবে। আমি মাসের একটা দিন সব ধরনের মশলাই রেডি করে নিই, এতে করে আমার সারা মাস আর টেনশন করতে হয় না। একদিন একটু কষ্ট করে বানিয়ে নিলে পুরো মাসটাই আমার একটু রিল্যাক্সে থাকতে পারি। তো এখানে আমি আদা এবং রসুন পেস্ট করে নিচ্ছিলাম। ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি এখানে রসুন পেস্ট করে নিয়ে একটা আইস ট্রেতে ভরে নিচ্ছি। এটির কারণ হচ্ছে আমি সব সময় আদা এবং রসুনটাকে পেস্ট করে আইস ট্রেতে করে ফ্রোজেন করে নিই, তারপর সেটাকে আমি একটা জিপলক ব্যাগে ভরে নিই। অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে আমি আইস ট্রেতে করে কেন রসুনটাকে ফ্রোজেন করে নিচ্ছি। আসলে ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা সচরাচর সবাই জানি রসুনটাকে পেস্ট করার পর সেটা যদি নর্মালি আমরা রেখে দিই, অনেক সময় সেটা সবুজ বর্ণ হয়ে যায়, যেটা কিনা দেখতে একটুও ভালো লাগে না। আমার কাছে তো সেটা একদমই পছন্দের না। অনেকেই বলে থাকেন সয়াবিন তেল অ্যাড করে নিলে রসুন পেস্ট করার সময় তাহলে নাকি আর রসুন পেস্টটা সবুজ বর্ণের হয় না। আসলে আমি এই পদ্ধতিটাও ফলো করে দেখেছি, কিন্তু আমি কোনোই উপকার পাইনি। সেই জন্য আমি নিজে থেকেই আসলে এই পদ্ধতিটা ফলো করি। যেমন রসুনটা পেস্ট করে নেওয়ার পর আইস ট্রেতে করে পরিমাণ মতো 1/2 চা চামচ অথবা 1 চা চামচ পরিমাণে প্রতিটাতে দিয়ে নেই। তারপরে সেটা ফ্রোজেন হয়ে গেলে কিউবগুলিকে একটা জিপলক বক্সে ভরে ফ্রোজেন করে রেখে দিই। এতে করে আমার রসুনটা আর কোনো প্রকারেরই সবুজ বর্ণের হয় না। একইভাবে আমি আদাটাকেও এই সেম প্রসেসেই করে নেব। আপনারাও চাইলে এই পদ্ধতিটা ফলো করতে পারেন। অনেকেই হয়তো বা জানেন, আমি আর কি আমার পদ্ধতিটা আপনাদের মধ্যে শেয়ার করে দিলাম। যাদের জানা নেই আশা করছি তাদের অনেক বেশি উপকারে হবে।
রান্নাঘরের এমন অনেক ছোট ছোট টেকনিক আছে, যদি সেগুলো আমরা প্রপারলি ফলো করে কাজগুলি করতে পারি তাহলে আমাদের কিচেনের কাজটা অনেক বেশি ইজি হয়ে যায় এবং সময়টা অনেক কমে আসে। যেই সময়টা কিনা আমরা আমাদের বাচ্চাদেরকে দিতে পারি, চাইলে নিজেদেরকেও দিতে পারি। আমাদের সবারই তো নিজস্ব একটা টাইম দেওয়ার দরকার, তাই না? সেই সময়টা যদি এভাবে কাজগুলোকে গুছিয়ে নিয়ে বের করতে পারি তাহলে তো মন্দ হয় না। রসুনগুলো করে নেওয়ার পর আমি আদাগুলোকেও সেম পেস্ট করে নিচ্ছি। যখন আমার রসুনটা ফ্রোজেন হয়ে যাবে আমি আইস ট্রেতে আদাটাকেও ফ্রোজেন করে একই প্রসেসে রেখে দিব। সেই জন্য আমি এটাকে আলাদা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমাকে চাইলে কমেন্ট করতে পারেন, আমার জেনে খুবই ভালো লাগবে। আমার ইউটিউব চ্যানেলটি যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই ছোট ছোট সহায়তাগুলো আমাকে অনেক বেশি অনুপ্রেরণা করে। অনুপ্রাণিত হই নতুন নতুন ব্লগ এবং ভিডিও নিয়ে আপনাদের মধ্যে আবার হাজির হয়ে যেতে। আর যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ইউটিউব চ্যানেলের পাশাপাশি ফাল্গুনি স্টেল নামে আমার ফেসবুক পেজও রয়েছে, আপনারা চাইলে সেখানে অ্যাড হয়ে যেতে পারেন, দিতে পারেন আপনাদের মূল্যবান মতামতগুলো। আমার কোনো ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো কমেন্ট থেকে থাকে সেটিও সেখানে দিতে পারেন। আর যদি কোনো কিছু আমার ভিডিওতে ভালো না লাগে সেটিও আপনারা চাইলে জানাতে পারেন। চেষ্টা করব আমি আমার নতুন ভিডিওগুলোতে সেই ব্যাপারগুলো এড়িয়ে চলতে। ডিসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুক পেজের লিঙ্কটা অ্যাড করে দিব, আপনারা চাইলে লিঙ্কে ক্লিক করে ফেসবুক পেজে অ্যাড হয়ে যেতে পারেন। কথা বলতে বলতে এইদিকে আমি কিছু জিরা টেলে নিচ্ছিলাম, এটাকেও আমি গুঁড়ো করে নিব। আমি যেই দিন মশলা বানাই আসলে আদা রসুন জিরা একসাথে সব ধরনের মশলাই রেডি করে নিই, এতে করে আমার পুরো মাসের জন্য আর ঝামেলা করতে হয় না। একদিনে সব কিছু রেডি করে নিলে কাজের জন্য প্রতিদিন আর কোনো ঝামেলাই হয় না। আমরা যারা দেশের বাইরে থাকি তাদের সবারই তো সব কাজগুলো নিজেকেই করতে হয়, যেহেতু এখানে কোনো হেল্পিং হ্যান্ড নেই, সব কাজকেই নিজেকেই গুছিয়ে নিতে হয়। ছোটোখাটো কিছু টেকনিক ফলো করে যদি আমরা কিছু কাজ এভাবে ম্যানেজ করে নিতে পারি সময় এবং কষ্টটা সব কিছুই লাঘব হয়। আপনাদের মনে হয়তো বা প্রশ্ন আসতে পারে আমি জিরাগুলি ভেজে নেওয়ার আগে ধুয়ে নিয়ে নিই কেন। আপনারা হয়তো বা অনেকেই জেনে থাকবেন, এখন বাংলাদেশেও হয়তো বা পাওয়া যায়, আমি বলতে পারছি না, যে দেশের বাইরে জিরা ডাল যে কোনো কিছুই প্রি ওয়াশ অ্যাভেলেবেল পাওয়া যায়। তো সেই জন্য আমাকে আর এটি কষ্ট করে আর ধুয়ে নিতে হয় না এবং ময়লার পরিমাণটাও সেরকমের থাকে না। এতে করে আসলে অনেকটাই সুবিধা যে আলাদা করে এটাকে ময়লা বেছে বা ওয়াশ করে নিতে হয় না। তো জিরাগুলি ঢেলে নেওয়ার পর আমি ঠান্ডা করে নিয়েছি, এবার এগুলোকে আমি গ্রাইন্ড করে নিয়েছি। ঢেলে নিচ্ছে একটা এয়ারটাইট কন্টেনারে, যেটি কিনা আমার 1 মাসের উপরে চলে যাবে। এখানে আমি অনেক বেশি করেই আসলে করে নিয়েছিলাম, কৌটাটা আমার মোটামুটি বড় সাইজেরই ছিল। তো জিরার কাজটা শেষ করে এদিকে আমি কিছু আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আজকে আমি সন্ধ্যায় আসলে টুনা মাছের কাবাব বানাবো, যেটি কিনা আমার বাসা সবার অনেক বেশি পছন্দের। তো সেটার জন্য আসলে আলুটা সেদ্ধ করে নিচ্ছিলাম। আলুটা সেদ্ধ করে নেওয়ার পর আমার রেগুলার যে রান্নাটা সেটিও আমি সেরে নিচ্ছিলাম, সেই জন্য এখানে আমি মাছ ভেজে নিচ্ছি। এটা ছিল স্যালমন মাছ। আমার বেবি স্যালমন মাছটা অনেক বেশি পছন্দ করে, তো মাছ যেহেতু পছন্দ করে ভাবলাম সাথে একটু সবজি অ্যাড করে দিলে সেটা একসাথে খাওয়া হয়ে যাবে, মাছটাও খাওয়া হলো সবজিটাও খাওয়া হলো। বাচ্চারা তো নর্মালি এমনিতেও সবজিটা কম পছন্দ করে, সেই জন্যই আর কি আমার একটু প্রচেষ্টা যে মাছের সাথে যদি একটু সবজি অ্যাড করে দেই তাহলে সেটা সে খেয়ে নেবে, তখন আর মানা করবে না। সেই জন্যই আমি স্যালমন মাছটা দিয়ে পালং শাক আজকে করে নিচ্ছিলাম। এবং এই স্যালমন মাছটা দিয়ে পালং শাক করলে খেতে অনেক বেশি মজার হয়। নর্মালি তো চিংড়ি দিয়ে পালং শাক অনেক বেশি মজার, সেটা সবারই জানা। স্যালমন মাছ দিয়েও আমি করি, এটাও খেতে অনেক বেশি মজার হয়। তো এইদিকে কথা বলতে বলতে আমার মাছগুলি ভাজা প্রায় হয়েই গিয়েছে। এখন আমি সেই একই প্যানে শাকটা বসিয়ে দিব। যেহেতু মাছটা দিয়ে আমি শাকটা করব সেই জন্য আর আমি প্যানটা চেঞ্জ করিনি, সেই তেলের মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি একে একে, এরপর আমি শাকটা দিয়ে দিব। আরেকটি কথা, কিছু কিছু টিপস আপনাদেরকে আসলে দেওয়ার চেষ্টা করি। সবুজ যে কোনো শাক রান্না করলেই কিন্তু কখনোই ঢাকনা ব্যবহার করবেন না, তাহলে এতে করে সবুজ যে শাকসবজির কালারটা আছে সেটা নষ্ট হয়ে যায়। সবসময় চেষ্টা করবেন সবুজ বা কালারফুল কোনো সবজি থাকলে হাই হিটে ঢাকা দেওয়া ছাড়াই সেটা রান্না করতে, এবং হলুদ এবং মরিচের পরিমাণ তুলনামূলক একটু কমিয়ে দিতে, তাহলে কালারটা অনেক বেশি সুন্দর হয়। রান্না করতে করতে আসলে অনেক প্রকারের আইডিয়া নিজে থেকেই পেয়ে যান অনেকেই, তারপরও যেমন ধরেন আমি যেগুলি ফলো করি বা টিপসগুলি আমি নিজে
পেয়েছি সেগুলি আমি দেওয়ার চেষ্টা করি। দেখুন ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন এখানে যে আমার শাকের কালারটা কিন্তু একদমই ঠিক ছিল, এটা কোনোভাবেই নষ্ট হয়নি। আমি এটা সবসময় ফলো করি। আর লবণের পরিমাণটা একটু পরেই দিই, লবণটাও যদি একটু পরে দিই সেক্ষেত্রেও কিন্তু শাকের রঙটা অনেকটাই ঠিক থাকে। এরকম অনেক টিপস আছে যেগুলো কিনা ফলো করলে রান্নার কালার এবং স্বাদ অনেকটাই ঠিক থাকে। আমার শাক রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি সবজিটা বসিয়ে দিব। একই প্যান আমি ভালো করে ধুয়ে নিয়েছি, সেটাই আমি চুলায় বসিয়ে দিয়েছি এবং তেল, পেঁয়াজ এবং মরিচ দিয়ে নিয়েছি। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন এখানে আমি বেশি ভেজে নিইনি, অ্যাড করে দিয়েছি বাঁধাকপি। এখন দিয়ে দিচ্ছি গাজর। বাঁধাকপি এবং গাজর সাথে অল্প পরিমাণে আলু দিয়ে যদি এই ভাজিটা খেয়ে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা আপনাদের কাছে কেমন লাগে খেতে। আমি আসলে এটি বাসায় প্রায়ই করে থাকি, খেতে খুবই ভালো লাগে। সাথে আমি সামান্য ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া অ্যাড করে দিই এবং আস্ত কিছু রসুনের কোয়া অ্যাড করে দিই। খেতে অসম্ভব মজার হয়। আর আপনারা যদি ঝালের পরিমাণটা আরও বেশি খেতে চান কাঁচামরিচ ফালি করে দিয়ে দিবেন নামানোর কিছুক্ষণ আগে এবং সামান্য একটু ধনেপাতা কুচি। অসম্ভব মজার হয়। রুটি কিংবা গরম ভাত যে কোনো সাথে এই ভাজিটা অনেক বেশি মজাদার হয়। আজকে আমি বলেছিলাম যে বেশি ঝামেলার কোনো কিছু রান্না করব না, যেহেতু আজকে অন্যান্য কাজের প্রেশারও একটু বেশি পড়ে গিয়েছিল। সেই জন্যই আমি আজকে সিম্পল একটু রান্না করেছি, শাক দিয়ে স্যালমন মাছ এবং বাঁধাকপি গাজর দিয়ে একটা সিম্পল ভাজি। আর আমার আগের দিনের করা ছিল চিকেন, যেটা কিনা আমি বের করে গরম করে নিয়েছিলাম। আমি যখন গরুর মাংস কিংবা মুরগির মাংস যেটাই রান্না করি একসাথে বেশি পরিমাণে রান্না করে আলাদা আলাদা করে জারে রেখে দিই এবং যেটা কিনা আমি যেদিন খাই তার আগে সেটা বের করে নিই। যেহেতু একা সব কিছু কাজ করতে হয় আমি আগেই বলে নিয়েছি, তাই এইভাবে কিছু কাজ আমি আগে থেকেই রেডি করে রাখি, তাহলে আমার অনেকটাই সহজ হয়ে যায় প্রতিদিনের কাজগুলো করতে। তো এদিকে রান্না বান্না শেষ করতে করতে বাকি কাজগুলো গুছিয়ে নিয়েছিলাম। তারপর মেয়ে বলল সে বিকেলবেলা একটু নিচে খেলতে যাবে, তো সেই জন্য তাকে নিচে নিয়ে গিয়েছিলাম। সে একটু রশি ঘোরানো খেলছিল, মানে দড়ি লাফ যেটাকে আমরা ছোটোবেলায় বলতাম। আপনারা এটাকে কি বলেন আমাকে কমেন্টস করতে পারেন। তো আমার মেয়ে নতুন নতুন এটা শিখছিল, সে খুব এনজয় করে এটা খেলতে। তো আজকে বাইরে ওয়েদারটাও খুব চমৎকার ছিল, তো ও যখন খেলছিল ভাবলাম একটু ভিডিও করে নিই, সেটাই আর কি ভিডিও করে নিয়েছিলাম। তো সেখান থেকে চলে এসেছি, সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন একটু সন্ধ্যার নাস্তা বানাবো। সন্ধ্যার নাস্তাতে আজকে আমি টুনা ফিশের কাবাব বানাচ্ছি, সেটির রেসিপি আপনাদের সাথে আমি ডিটেলসে শেয়ার করছি। আমি এখানে ক্যানের যে টোনা সেটা ব্যবহার করছি। এখানে আমি 4 ক্যান টোনা ফিশ নিয়ে নিয়েছি, যেটি কিনা প্রিজার্ভ করে থাকে, এবং এটি আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি পানি দিয়ে। অবশ্যই এই কাজটি করে নেবেন, ভালো করে ওয়াশ করে নেবেন। এখানে আমার 4 ক্যান টোনা নিয়েছি, যেটির জন্য আমি আধা কাপ পরিমাণে আলু সেদ্ধ নিয়েছি, 1 কাপ পরিমাণে মিহি কুচি করা পেঁয়াজ নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, পিঙ্ক সল্ট দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চা চামচ করে আদা এবং রসুন বাটা, একটি ডিম ফেটিয়ে তার অর্ধেক। এখানে অ্যাড করে দিচ্ছি ব্রেড ক্রাম্ব 3 টেবিল চামচের মতো। আমার এখানে কম বেশি আরও লাগতে পারে, এটা বাইন্ডিংসের জন্য যেহেতু। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, সামান্য হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, আপনারা ঝাল পরিমাণটা বুঝে তারপর অ্যাড করবেন, সামান্য একটু সাধারণ লবণ এবং গরম মশলার গুঁড়া। এইগুলোকে একসাথে করে ভালো করে মেখে এইভাবে কাবাবের মতো করে শেপ করে নিচ্ছি। আমি আবারও বলে নিচ্ছি, ডিম এবং ব্রেড ক্রাম্বটা দেওয়া হচ্ছে এখানে বাইন্ডিংয়ের জন্য। এখানে কম বেশি আপনারা আপনাদের শেপটা বুঝে তারপরে অ্যাড করে নেবেন। এগুলো ভালো করে মেখে নিয়ে আমি এই যে কাবাবগুলি বানিয়ে নিচ্ছি। এই কাবাবটা খেতে অনেক বেশি মজাদার হয়, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো কাবাবগুলো কয়েকটি বানিয়ে নিয়ে আমি সন্ধ্যার জন্য কিছু ভেজে নিচ্ছি, আর বাকিগুলো আমি ফ্রোজেন করে রেখে দিব, সেটিও আপনাদেরকে আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এক পাশে আমি তেল দিয়ে দিয়েছি, যেহেতু সন্ধ্যার জন্য আমি কাবাবটা আমরা আজকে খাবো সেই জন্য। আর এক সাইডে আমি বাকি কাবাবগুলো এভাবে শেপ করে নিয়ে ফ্রোজেনের জন্য রেডি করে নেব। যে কাবাবগুলি আমি ফ্রোজেন করে নেব সেগুলোকে আমি ডিমে চুবিয়ে তারপর ব্রেড ক্রামে গড়িয়ে নিব, এতে করে আমার ফ্রোজেন করতে সুবিধা হবে। এবং যখন আমার খেতে ইচ্ছে করবে ফ্রোজেন করা কাবাবটা বের করে গরম তেলে আমি জাস্ট ফ্রাই করে নেব, তাহলে আমার আর কোনো কিছু করতে হবে না, ঝটপট একটা মজাদার নাস্তা রেডি হয়ে যাবে।
আমি যখনই যেই নাস্তাটা এইভাবে বানাই সেটি বেশি করে একবারে বানিয়ে ফেলি, যাতে করে আমার সেটা অন্য দিনের বানানোর ঝামেলা না হয়। যখনই আমার বাচ্চা বা আমরা খেতে সেটা পছন্দ করি, সেটা বের করে এভাবে তেলে ভেজে নিই। আর টোনা মাছের কাবাব, টোনা মাছটাই তো এমনিতেই অনেক বেশি খেতে মজা, আর সেটির কাবাব তো আরও বেশি মজার হয়। মুরগির যে কাবাব বানাই আমরা, সেটির থেকে আমার কাছে এই টোনা মাছের কাবাবটা খেতে বেশি মজা হয়। চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন। আর যদি আপনারা এই রেসিপিটি ট্রাই করেন অবশ্যই আমাকে জানাবেন। আর যারা এমনিতেও টোনা মাছের কাবাবটা বানিয়ে থাকেন বা বানান, তো সেটাও আমাকে কমেন্টস করে জানাতে পারেন যে আপনাদের কাদের কাছে এই কাবাবটা খেতে কেমন লেগে থাকে। একে একে করে আমার সবগুলো কাবাব এভাবে বানিয়ে নেওয়া হয়েছে। এখন আমি ডিমে চুবিয়ে এটাকে ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি। আপনারা ভিডিওতে দেখে সেটা অবশ্যই বুঝতে পারছেন। এই কাজগুলি আসলে আগে থেকে করে নিলে অনেকটাই ইজি হয়ে যায়। একটা দিন বা 2টা দিনের জন্য নাস্তার আর ঝামেলা করা লাগে না। যখন মন চাইলো যে আজকে আমার অন্য কিছু করতে ইচ্ছে করছে না, ফ্রিজ থেকে বের করে জাস্ট তেলে ভেজে নিলেই মজাদার এই কাবাব রেডি হয়ে যায়। এটি কিন্তু গরম ভাত কিংবা পোলাও যে কোনোটির সাথে খুব জমে যায়। চাইলে এটি শুধু খাওয়া যায়, যেমনটি কিনা আমার বাসায় আমরা খেয়ে থাকি। মানে সন্ধ্যার নাস্তা হিসেবে এটা একটুখানি মায়োনিজ কিংবা টমেটো সস নিয়ে নিলে এটা খেতে অনেক বেশি মজাদার হয়। কাবাবগুলি বানানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ক্লিয়ার র্যাপ দিয়ে র্যাপ করে ফ্রিজে রেখে দিব। যখন এটা জমে যাবে তারপর আমি এটা এয়ারটাইট একটা কন্টেনারে ভরে স্টোর করে রেখে দিব। এটি আপনারা স্টোর করে রেখে খেতে পারবেন 2 মাসের জন্য। তারপরও 2 মাস রেখে খাওয়া গেলেও এটি কিন্তু ততদিন আর খাওয়া হয় না, তার আগেই শেষ হয়ে যায়। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। আপনাদের কাছে আমার এই আজকের ব্লগটি কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।